হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 তে সকলকেই স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর আলোচনার সাথে সাথে কিন্তু আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালীটাও দেখে নেব, আর সমস্ত থিওরি আমরা ডিটেলস আলোচনা করব। তার সাথে সাথে এমসিকিউ দেখে নেব, এই থিওরির উপর থেকে কি কি ধরনের এমসিকিউ দিতে পারে, এবং সবশেষে দেখে নেব এই চ্যাপ্টারের উপর থেকে ম্যাথ প্রবলেম। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎচুম্বকীয় অনেকগুলো সূত্র আছে। সূত্রগুলো কি কি? স্থির তড়িৎ সংক্রান্ত গাউসের সূত্র, চুম্বকত্ব সংক্রান্ত গাউসের সূত্র, বা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েলের পরিক্রম সূত্র। তো এই সমস্ত তড়িৎচুম্বকীয় সূত্র থেকে কিন্তু ম্যাক্সওয়েল 1864 সালে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা ধারণা তিনি প্রকাশ করেন। এরপর বিজ্ঞানী হার্টজ এবং তার সাথে অন্যান্য বিজ্ঞানীরা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গকে পরীক্ষার মাধ্যমে উৎপন্ন করেন। ফার্স্টে ধারণা দেন ম্যাক্সওয়েল, আর হার্টজ কিন্তু সঠিকভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গকে উৎপন্ন করেন। তো ম্যাক্সওয়েলের মত অনুসারে কি বলা হয়, একটা ত্বরান্বিত আধান যেটা সময়ের সাথে সাইন বক্র অনুযায়ী পরিবর্তিত হয়। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক একইভাবে একটা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন করে। আর এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু পরস্পরের সাথে লম্বভাবে থাকে, এদের মধ্যবর্তী কোণ কিন্তু সর্বদাই 90 ডিগ্রি হয়। এই যে দুটো ফিল্ড একসাথে পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে, তো এর থেকে দেখা যায় একটা জিনিস, যে এই ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, বা ইলেকট্রিক ফিল্ডটা যদি না থাকে ম্যাগনেটিক ফিল্ডটাও থাকবে না। তখন এর থেকে বলা যায় এরা দুজন একে অন্যের উদ্ভাবক। তো এখন এই যে দুটো ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড, পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে আর সময়ের সাথে সাথে সাইন বক্র অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। তো এর ফলে একটা তরঙ্গের সৃষ্টি হয়, যে তরঙ্গটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এখানে সংজ্ঞাটা সুন্দরভাবে দেয়া আছে, কিভাবে উৎপন্ন হলো সেটা বললাম। তো সংজ্ঞাটা কি বলছে, সময়ের ও স্থানের সঙ্গে সাইন বক্র অনুযায়ী পরিবর্তনীয় তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে শূন্য বা বায়ু মাধ্যমের মধ্য দিয়ে তির্যক তরঙ্গ রূপে আলোর গতিবেগ নিয়ে উভয় ক্ষেত্রে অভিলম্ব দিক বিস্তার করে। মানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ডের সময় কি করে, ইলেকট্রিক ফিল্ডের উপরে এটা যতটা বিস্তার লাভ করে লম্বভাবে করে, কণাগুলো প্রত্যেকটা কিন্তু এই ক্ষেত্রের উপর লম্ব থাকে। ঠিক একইভাবে যখন ম্যাগনেটিক ফিল্ডের উপর কণাগুলো বিস্তৃত হয় তখন প্রত্যেকটা কণা কিন্তু এই ফিল্ডের সাথে বা এই ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে। তো সেটাই বলা হচ্ছে উভয় ক্ষেত্রের অভিলম্ব দিকে বিস্তার করে। এই তরঙ্গকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। তো শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সমান। তো এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা রাশিমালা আছে বা সমীকরণ, ইকুয়েশন। সেটা কি, সি দ্বারাই ডিনোট করছি কারণ আলোর গতিবেগের সমান, সেই কারণেই সি ইকুয়াল টু রুট মিউ জিরো এপসাইলন জিরো, যেখানে সিটাকে বলা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আর এপসাইলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা।
এটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিন্তু সমীকরণ। মনে রাখবেন, ম্যাথ প্রবলেম করার সময় কিন্তু আমাদের কাজে লাগবে। তো এই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপর আমরা দেখে নেব তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। এখানে আমি মোট 7টা পয়েন্ট নিয়ে এসেছি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ দিতে পারে। ফার্স্ট কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কেন বলা হচ্ছে? কারণ তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র ভেক্টর পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করে? লম্বভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড লম্বভাবে আছে, তার অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং উভয় তরঙ্গটির বিস্তার অভিমুখের সঙ্গে অভিলম্ব। মানে যখন এই ইলেকট্রিক ফিল্ডের উপর তরঙ্গগুলো বিস্তার লাভ করছে, প্রত্যেকটা কণা এর সাথে লম্ব, প্রত্যেকটা কণা আমরা দেখতে পাচ্ছি লম্বভাবে আছে। ঠিক একইভাবে যখন এই ম্যাগনেটিক ফিল্ডের উপর বিস্তার লাভ করছে কণাগুলো, প্রত্যেকটা কণা কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের উপর লম্বভাবে বিস্তার লাভ করছে বা অগ্রসর হচ্ছে লম্বভাবে। তো এই কারণেই এটাকে কিন্তু বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। তাই কি বলা হচ্ছে? তির্যক তরঙ্গ বলা হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? ত্বরান্বিত তড়িতাধান তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে। 3 নম্বর, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার লাভের জন্য কোনো বাস্তব মাধ্যমের প্রয়োজন হয় না। তার মানে শূন্য মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেতে পারে। 4 নম্বর, তড়িৎচুম্বকীয় তরঙ্গ উপরিপাতের নীতিকে মান্য করে, মানে উপরিপাতের নীতিকে মেনে চলে, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যেটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্ক, আর প্লেলিস্টের মধ্যে গিয়েও আপনারা পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গিয়ে। তো 5 নম্বর পয়েন্ট কি বলছে? শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আলোর বেগের সমান হয়, অর্থাৎ সি এর সমান হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড এর সমান হয়। 6 নম্বর বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলি এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঙ্গে সঙ্গে ভরবেগেরও কিন্তু বহন করে নিয়ে যায়। 7 নম্বর পয়েন্ট কি বলছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। ইকুয়েশনটা মনে রাখবেন কি, E0/B0 = C। E0 হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, আর B0 হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার। এর যে অনুপাত সর্বদা ধ্রুবক হয়, আর এই ধ্রুবকটিকে তরঙ্গটির গতিবেগের সঙ্গে সমান করা হয়। আর তরঙ্গের গতিবেগ কিসের সাথে সমান? আলোর বেগের সাথে সমান। সেই কারণেই E0/B0 কে কিভাবে লেখা হচ্ছে? C = C লেখা হচ্ছে। তো এটাকে আমরা বইয়ের ভাষায় বলতে গেলে কিভাবে বলবো? তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত সর্বদা ধ্রুবক, আর এই ধ্রুবকের মান তড়িৎচুম্বকীয় তরঙ্গটির গতিবেগের সঙ্গে সমান। আর গতিবেগ কিসের সাথে সমান? আলোর বেগের সাথে সমান, তাই = C। এই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রকৃতি কেমন? তির্যক। কেন? সেটা আমরা বললাম, কারণ ওটা পয়েন্ট আকারে সিলেবাসের মধ্যে ছিল। ট্রানভার্স নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এরপর আমরা চলে যাব তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালী বলতে কি বোঝায়? অনেকগুলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা আলাদা আলাদা, সেই সমস্ত তরঙ্গগুলিকে যদি তাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক যে কোনো কিছুর ভিত্তিতে পরপর সাজানো হয়, তাহলে একটা বর্ণালী পাওয়া যায়। সেই বর্ণালীকেই বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক অনুযায়ী পরপর বিভিন্ন শ্রেণীতে সাজালে যে বর্ণালী তৈরি হয় তাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে।
এই বর্ণালীর মাঝে কোনো ফাঁক থাকে না। আর যেহেতু তরঙ্গগুলি আলাদা আলাদা মানে বিভিন্ন, তাই এদের মধ্যে সুনির্দিষ্ট কোনো সীমারেখাও থাকে না। এই বর্ণালীর কয়েকটা ভাগ আছে, মানে কোন কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে গঠিত বর্ণালীটা। সেই তরঙ্গগুলি হচ্ছে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান আলো, অতিবেগুনি, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি। তো প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, উৎস, ব্যবহার, বৈশিষ্ট্য এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপর আমরা এর ভাগগুলো দেখে নেব। তার আগে তড়িৎচুম্বকীয় যে বর্ণালীগুলোর প্রধান অংশ বললাম, সেগুলো ক্রমহ্রাসমান তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এখানে সাজানো আছে। এর প্রত্যেকটা ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান যেভাবেই হোক পরপর কিন্তু মনে রাখা দরকার, কারণ এমসিকিউ করার সময় আপনারা দেখতে পাবেন প্রায় 2 থেকে 3টে কোশ্চেন আমার সামনে এসেছিল, তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়া বলা হতে পারে অতিবেগুনি রশ্মি কোন দুটো তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাঝে অবস্থিত বলে অপশন দিতে পারে। আপনারা দেখবেন এমসিকিউ করার সময় এই ধরনের কোশ্চেন আমরা সলভ করব। তো প্রত্যেকটা কিন্তু পরপর মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি রেডিও তরঙ্গ, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তো এইভাবে পরপর অবশ্যই মনে রাখবেন। পরবর্তী পয়েন্টে আমরা চলে যাই। আমরা এরপর আলোচনা করব রেডিও ওয়েভ সম্পর্কে, ডিটেলস আলোচনা করব। রেডিও ওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লা, সেটা হচ্ছে 10⁴ মিটার থেকে 0.1 মিটার। আর প্রায় 1 মাস মতো আগে কিন্তু এই শুধুমাত্র তড়িৎচুম্বকীয় বর্ণালী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে আমরা দেখিনি বা এমসিকিউ সলভ করিনি, ম্যাথ প্রবলেম সলভ করিনি। তো সেখানে আমরা যা যা দেখেছিলাম এখানে আরও এক্সট্রা কিছু অ্যাড করা হয়েছে, যেমন ধর্ম বা বৈশিষ্ট্য, সেই ভিডিওতে আমরা আলোচনা করিনি। সেখানে যেগুলো আলোচনা করেছিলাম WBCS এর 10 প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে, তো সেটাও দেখবেন। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা দেখলে অবশ্যই সেটা দেখার আর প্রয়োজন পড়বে না, বাট ওই যে WBCS এর যে কোশ্চেনগুলো আছে একবার দেখে নিতে পারেন। তো আমরা মূল পয়েন্টে চলে যাই। রেডিও ওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 10⁴ মিটার থেকে 0.1 মিটার। এর উৎস কি? একটা পরিবাহী তার, মনে করুন একটা পরিবাহী তার, এর মধ্য দিয়ে যদি ত্বরণ সহ কোনো আধান গতিশীল হয়, তবে এই পরিবাহী তার থেকে কিন্তু রেডিও ওয়েভ উৎপন্ন হয়। এছাড়া এলসি স্পন্দকের মতো ইলেকট্রিক যন্ত্রপাতি থেকেও রেডিও ওয়েভ উৎপন্ন হয়। এলসি কি আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু ডিটেলস আলোচনা করব, এখন আর কিছু বলছি না। শুধু জেনে রাখুন এলসি স্পন্দকের মতো ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে রেডিও ওয়েভ উৎপন্ন হয়। আর কি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে ত্বরণ সহ গতিশীল আধান থেকে এটা উৎপন্ন হয়। এর কয়েকটা ধর্ম বা বৈশিষ্ট্য আছে। ফার্স্ট, এখানে আমি আর পয়েন্ট আকারে নিয়ে আসিনি, জাস্ট মুখে বলে দিচ্ছি, কিন্তু যে পয়েন্টগুলো বলবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমরা এমসিকিউ করার সময় বুঝতে পারবো কতটা ইম্পর্টেন্ট। মনে রাখা খুবই প্রয়োজন, পারলে নোট করে রাখবেন যদি কারণ মনে রাখতে অসুবিধা হয়। ফার্স্ট পয়েন্ট কি বলছে, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই পয়েন্ট আমরা সকলেই জানি। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলে শূন্যস্থানের মধ্য দিয়ে আলোর গতিবেগে এটা বিস্তার লাভ করবে। আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি বলছে, প্রতিফলন আর প্রতিসরণের সূত্রগুলি মেনে চলে। আলোর প্রতিফলন আর প্রতিসরণের সূত্র মেনে চলে। 3 নম্বর কি বলছে, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর বেশি হওয়ার কারণে এটা যখন বিস্তার লাভ করে তার সম্মুখে বা তার সামনে যদি কোনো বাধার সৃষ্টি হয়, সেই বাধাটাকে অনেক বড় হতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তো এই হলো বৈশিষ্ট্য বা ধর্ম। এরপর আমরা আলোচনা করব ব্যবহার। এটা মোবাইল ফোন, বিমান চালনা,
রেডিও, টেলিভিশন, বেতার সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থায় কিন্তু এই রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। আর এটাই কিন্তু একমাত্র এটা এমন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা কিন্তু মানুষের ক্ষতি করে না। এই যে পরীক্ষাটা হলো ডব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর, সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল যে ক্ষতি করে না কোন তরঙ্গ, তো সেখানে রেডিও ওয়েভ অ্যান্সার হবে। কোশ্চেনটা বলে দিলাম এখানে। তো এই হচ্ছে রেডিও ওয়েভ তরঙ্গ, এর ব্যবহারটা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব মাইক্রোওয়েভ। তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 0.3 মিটার থেকে 10⁻⁴ মিটার। এখানে পাল্লাটা বলে দিলাম। তো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কি 0.3 মিটার থেকে 10⁻⁴ মিটার। আর উৎস কি বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে এটা উৎপন্ন হয়। বৈশিষ্ট্য বা ধর্মাবলী বা ধর্ম কি কি? ফার্স্ট দুটো পয়েন্ট সেম, তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানের মধ্য দিয়ে আলোর গতিবেগ নিয়ে বিস্তার লাভ করে। দ্বিতীয়, আলোর প্রতিফলন আর প্রতিসরণ দুটো সূত্রে মেনে চলে। 3 নাম্বার যেটা, কোনো পদার্থে যদি তাপের উদ্ভব হয় বা সূর্যালোকের মধ্যে রেখে দিলে যে তাপের সৃষ্টি হয়, সেই ঘটনাকে কাজে লাগিয়ে কিন্তু মাইক্রো ওভেন তৈরি করা হয়। মানে ঠিকভাবে বলতে গেলে মাইক্রোওয়েভ কোনো পদার্থে শোষিত হলে তাপের উদ্ভব হয়, এই ঘটনাকে কাজে লাগিয়ে মাইক্রোওয়েভ ওভেন তৈরি করা হয়। তো এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এরপর ব্যবহারটা দেখে নেব কি, পারমাণবিক ও আণবিক পরীক্ষার ক্ষেত্রে রাডার ব্যবস্থায়, মাইক্রোওয়েভ চুল্লিতে, স্যাটেলাইট কমিউনিকেশনে কিন্তু এই মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ তরঙ্গ। তো এই হচ্ছে মাইক্রোওয়েভ। এরপর আমরা চলে যাব ইনফ্রারেড ওয়েভ অর্থাৎ অবলোহিত তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কি 10⁻³ মিটার থেকে 7 × 10⁻⁷ মিটার। প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যের মধ্যে যে পয়েন্টগুলো বলছি ইম্পর্টেন্ট, ব্যবহার ইম্পর্টেন্ট, আর উৎসটাও ইম্পর্টেন্ট, কিন্তু এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। উৎস কি, এটা সমস্ত উত্তপ্ত বস্তু থেকেই উৎপন্ন হয় এই অবলোহিত তরঙ্গ বা রশ্মি, যাই বলা হোক। যেমন নান্সড বাতি, গ্লোবাল, অবলোহিত রেজার ইত্যাদি। নান্সড বাতির যে ফিলামেন্ট সেটা কি কি নিয়ে গঠিত একবার বলে দিই। জার্মেনিয়াম Ge, থোরিয়াম Th, আর সিজিয়াম Cs। এই তিনটে সংমিশ্রণে কিন্তু নান্সড বাতির ফিলামেন্টটা গঠিত। কিছুদিন আগে যে ডব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের জিকের কোশ্চেন সলভ করছিলাম, সেখানে কিন্তু এই ধরনের একটা কোশ্চেন ছিল, আমার মনে পড়ছে না যে ফিলামেন্ট কোনো একটা বাল্বের নাম ছিল, ফিলামেন্ট দিয়ে বলা হয়েছিল কি দ্বারা গঠিত। তো সেই কারণেই নান্সড বাতি এটা বলে দিলাম কি কি নিয়ে গঠিত। এরপর হচ্ছে গ্লোবার, এটা থেকেও অবলোহিত রশ্মিটা উৎপন্ন হয়। তো গ্লোবার কি দ্বারা গঠিত? সিলিকন কার্বাইড, SiC, সিলিকন কার্বাইড দ্বারা গঠিত। আর অবলোহিত রেজার, এটা থেকেও অবলোহিত রশ্মি উৎপন্ন হয়। এর ব্যবহার কি? ফটোগ্রাফিতে, চিকিৎসার ক্ষেত্রে, কম্পন সংক্রান্ত বর্ণালী বিজ্ঞান বিদ্যায়, কুয়াশা ধোঁয়াশার মধ্যে ছবি তুলতে, মাংসপেশির ব্যথা সারানোর কাজে। বৈশিষ্ট্যটা বাদ চলে গেল, বৈশিষ্ট্যটা বলে দিই। ফার্স্ট পয়েন্ট কি? সেম, তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আলোর গতিবেগে চলাচল করে। দ্বিতীয় পয়েন্ট, এটাও সেম, প্রতিফলিত আর প্রতিসরণের সূত্রাবলী মেনে চলে। 3 নম্বর পয়েন্ট, ফটোগ্রাফিক প্লেটে যদি আলোক রশ্মিকে ফেলা হয় তবে বিক্রিয়া ঘটায়।
4 নম্বর পয়েন্ট, কোনো বস্তুর উপর পড়লে বস্তুটিকে গরম করে তোলে। 5, অবলোহিত রশ্মি ব্যতিচার সৃষ্টি করতে পারে এবং এদের সমাবর্তনও কিন্তু করা যায়, সমাবর্তিত করা যায়। 6, অণু দ্বারা অবলোহিত রশ্মি শোষিত হলে এদের শক্তি আণবিক কম্পনে রূপান্তরিত হয়। 7, কি বলছে, দৃশ্যমান আলোর তুলনায় অবলোহিত রশ্মি বায়ুর ধূলিকণা, জলকণা ইত্যাদির দ্বারা কম বিক্ষেপিত হয়। তো এখানে মোট 7টা পয়েন্ট বলে দিলাম। এরপরে একটা এমসিকিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে দেওয়া আছে, কি অবলোহিত রশ্মিকে শনাক্ত করার জন্য থার্মোকাপল, থার্মোপাইল আর বোলোমিটার ইত্যাদি ব্যবহার করা হয়। তো এই গেল আমাদের ইনফ্রারেড ওয়েভ বা অবলোহিত তরঙ্গ। এরপর আমরা চলে যাব ভিজিবল লাইট অর্থাৎ দৃশ্যমান আলোর ক্ষেত্রে। তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 7 × 10⁻⁻7 থেকে 4 × 10⁻⁷ মিটার। কোথা থেকে উৎপন্ন হয় বা উৎস কি? পরমাণু আর অণুর মধ্যে ইলেকট্রনের পুনর্বিন্যাসের ফলে এই দৃশ্যমান আলো কিন্তু উৎপন্ন হয়। কি? পরমাণু আর অণুর মধ্যে ইলেকট্রনের পুনর্বিন্যাস। বৈশিষ্ট্য কি? 1 নম্বর পয়েন্ট কি বলছে, তড়িৎচুম্বকীয় বর্ণালীর এই ক্ষুদ্র অংশের বিকিরণের কারণে অর্থাৎ এই ভিজিবল লাইটের কারণেই আমাদের চোখে কিন্তু দর্শনাভূতি হয়, অর্থাৎ দর্শনের অনুভূতি কিন্তু এই দৃশ্যমান আলোর জন্যই ঘটে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, এই দৃশ্যমান অংশে মোট 7টা বর্ণের আলো আছে, 7টি বর্ণের আলো আছে, যার মধ্যে লাল বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। এখানে দুটো পয়েন্টই আনা গেছে বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে দৃশ্যমান আলোর। আর ব্যবহারটা দেখে নেব কি, অণুবীক্ষণ, দূরবীক্ষণ, ক্যামেরা, স্পেকট্রোমিটার প্রভৃতি আলোকীয় যন্ত্রে এই দৃশ্যমান আলো বা ভিজুয়াল লাইট ব্যবহার করা হয়। তো এরপর আমরা দেখব আলট্রাভায়োলেট রেজ অর্থাৎ অতি বেগুনি রশ্মি। এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 4 × 10⁻⁷ মিটার থেকে 6 × 10⁻⁸ মিটার। এর উৎস কি? সূর্য থেকে তো এটা উৎপন্ন হয়, এর একটা অংশ সূর্য থেকে উৎপন্ন হয়, এছাড়া সূর্য থেকে সামান্য পরিমাণ উৎপন্ন হয়, এছাড়া পারদ ও আয়রনের আর্কের মাধ্যমে কিন্তু এই আলট্রাভায়োলেট রেজ বা অতিবেগুনি রশ্মিকে উৎপন্ন করা হয়। এছাড়া হাইড্রোজেন আর জিনন গ্যাসের মধ্য দিয়ে যদি তড়িৎক্ষরণ ঘটানো হয় তাহলেও কিন্তু এই অতিবেগুনি তরঙ্গ বা রশ্মি যাই বলুন না কেন এটা উৎপন্ন হয় বা তৈরি হয়। এটা হচ্ছে এর উৎস। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে মোট 7টা থেকে 8টা পয়েন্ট বলবো। ফার্স্ট পয়েন্টটা সেম, তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানের মধ্য দিয়ে আলোর বেগে বিস্তার লাভ করে। সেকেন্ড পয়েন্ট সেম, প্রতিফলন আর প্রতিসরণের সূত্রাবলী মেনে চলে। থার্ড পয়েন্ট কিন্তু অবলোহিত তরঙ্গের সাথে সেম, কি ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটাতে পারে। 4 কি বলছে, অতিবেগুনি রশ্মি ব্যতিচার সৃষ্টি করতে পারে, এদের সমাবর্তিত করা যায়, অর্থাৎ অবলোহিত রশ্মির সাথে সেম। 5 কি বলছে, কয়েকটি পদার্থের উপর পড়লে এটা প্রতিপ্রভা সৃষ্টি করে এই অতিবেগুনি রশ্মি। 6 কি বলছে, কয়েকটা ধাতুর থেকে অতিবেগুনি রশ্মি ফটো ইলেকট্রন নির্গত করতে পারে। তাহলে ফটো ইলেকট্রন কে নির্গত করে? অতিবেগুনি রশ্মি। এগুলো কিন্তু এমসিকিউতে দিতেই পারে। 7 নম্বর কি বলছে, অতিবেগুনি রশ্মি কাঁচ, প্লাস্টিক ইত্যাদির মধ্য দিয়ে যেতে পারে না, কিন্তু কোয়ার্স, ফ্লুওরাইট, রক সল্ট এর মধ্য দিয়ে যেতে পারে। তো এমসিকিউতে দিতে পারে কোয়ার্স এর মধ্য দিয়ে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেতে পারে? সঠিক অ্যান্সার কি হবে? আলট্রাভায়োলেট রেজ বা অতিবেগুনি রশ্মি। মনে রাখবেন সমস্ত পয়েন্ট বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমস্তটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, মনে না থাকলে নোট করে রাখবেন। 7 নম্বর পয়েন্টে তাহলে কি বললো, কাঁচ প্লাস্টিকের মধ্য দিয়ে যেতে পারে না, কিন্তু কোয়ার্স, ফ্লুওরাইট
রক সল্ট ইত্যাদির মধ্য দিয়ে যেতে পারে। কিসের মধ্য দিয়ে যেতে পারে একবার লিখে দিই, কোয়ার্স, ফ্লুওরাইড, আরেকটি হচ্ছে রক সল্ট। আর 8 নম্বর শেষ পয়েন্ট কি বলছে, অতিবেগুনি রশ্মির কিছু অংশ জীবাণুকে ধ্বংস করতে পারে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। ব্যবহার কি, ভিটামিন ডি সংশ্লেষিত করা হয় এই রশ্মি থেকে বা এই তরঙ্গ থেকে। ত্বকের চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এটা। জল পরিশোধনকে জীবাণুমুক্ত করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এই হচ্ছে আলট্রাভায়োলেট রেজ বা অতি বেগুনি রশ্মি। এরপর আমরা চলে যাব এক্স রশ্মিতে। তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, 10⁻⁸ মিটার থেকে 10⁻11 মিটার। উচ্চ গতিসম্পন্ন কোনো ইলেকট্রনের স্রোত যদি কোনো ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করে, একটা উচ্চ গতিসম্পন্ন কোনো ইলেকট্রনের স্রোত সেটা কোনো ধাতব বস্তুকে যদি আঘাত করে তবে তার থেকে কিন্তু এক্স রশ্মি উৎপন্ন হয়। এর কয়েকটা বৈশিষ্ট্য বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট, প্রত্যেক রশ্মি বা তরঙ্গের ক্ষেত্রে সেম কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর শূন্যস্থানের মধ্য দিয়ে বিস্তার লাভ করে আলোর গতিবেগ নিয়ে। দ্বিতীয়, প্রত্যেক এতক্ষণে আমরা যে কটা রশ্মি বা তরঙ্গ নিয়ে আলোচনা করলাম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমানের ক্ষেত্রে বলা হয়নি, অতি বেগুনি, প্রত্যেকটা কিন্তু আলোর প্রতিফলন আর প্রতিসরণের সূত্র মেনে চলতো। কিন্তু এক্স কি করবে বা এক্স রশ্মি কি করবে, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন সব ধর্ম মেনে চলবে। আগের দুটো কিন্তু অতিবেগুনি আর অবলোহিতর ক্ষেত্রে সমাবর্তন আর ব্যতিচার মেনে চলছিল, আর এটাও অপবর্তনটা যোগ হলো এর সাথে। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন আর সমাবর্তন এই ধর্মটা মেনে চলবে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটাবে অবলোহিত রশ্মি আর অতিবেগুনি রশ্মির মতোই। আমি কিন্তু তুলনা করে দিচ্ছি অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি এর মতো এক্স রশ্মি কিন্তু ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটাতে পারে। তো এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু দিতে পারে যে এক্স রশ্মির মতো অপর একটি রশ্মির নাম কি, যেটা ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটাতে পারে। তো সেই কারণেই কিন্তু তুলনাটা বারবার করছি। তো 4 নম্বর পয়েন্ট কি বলছে, 3 নম্বরে গেল ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটাতে পারে। 4 নম্বর পয়েন্ট কি হবে, কোনো গ্যাসের মধ্য দিয়ে গেলে গ্যাসকে আয়নিত করবে এই এক্স রশ্মি। 5 নম্বর পয়েন্টে কি বলছে, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের দ্বারা এই এক্স রশ্মি কিন্তু প্রভাবিত হয় না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, অতিবেগুনি রশ্মি বা দৃশ্যমান আলোর মতোই কিন্তু এক্স রশ্মি আলোক তড়িৎক্রিয়া ঘটাতে পারে। এটা আলোক তড়িৎক্রিয়া ঘটাতে পারছে কার মতো, অতিবেগুনি রশ্মির দৃশ্যমান আলোর মতো। 8 নম্বর পয়েন্ট কি বলছে, সরি এটা 6 হবে, এটা 7 হবে। এক্স রশ্মি সরল রেখায় চলে, সাধারণ আলোর মতো কিন্তু এক্স রশ্মি সরল রেখায় চলে। তো মোট 7টা পয়েন্ট বললাম, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ব্যবহার কি, চিকিৎসা ক্ষেত্রে, রেডিওথেরাপিতে, শিল্পক্ষেত্রে, গোয়েন্দা বিভাগে, বৈজ্ঞানিক গবেষণায় কিন্তু ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে কী কী কাজে ব্যবহার করা হয়, মানুষের শরীরে কোনো স্থানে যদি হাড় ভেঙে যায় শরীরের ভিতরে, বা কিডনির মধ্যে পাথর হলে, বা দেহের মধ্যে বুলেট জাতীয় কোনো ধাতব পদার্থ যদি ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু এক্স রশ্মির সাহায্যে ছবিটা তোলা হয় সেই জায়গায়। রেডিওথেরাপি, এক্ষেত্রে কি করা হয়, জীবন্ত কোষকে ধ্বংস করার ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যান্সার, টিউমার প্রভৃতি রোগের চিকিৎসা করা যায়। এই জন্য কিন্তু এক্স রে থেরাপি বলে এটাকে। আর শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে কোনো স্থানের ফাটল
বা দুর্বল স্থান আছে কিনা সেটা নির্ণয় করার জন্য। গোয়েন্দা বিভাগেও কিন্তু এই এক্স রশ্মিকে ব্যবহার করা হয়। আর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়, মানে বিভিন্ন ক্লাসের গঠন বা পরমাণুর গঠন ইত্যাদি জানার জন্য। তো এই হচ্ছে আমাদের এক্স রশ্মি বা এক্স রেজ। এরপর আমরা চলে যাব, আমাদের আর একটাই আছে গামা রশ্মি। তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কি? 10⁻⁻11 মিটার। আর উৎস কি? তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কিন্তু এটা উৎপন্ন হয়। তো আমরা একটাই দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস থেকে কোন রশ্মি উৎপন্ন হচ্ছে? গামা রশ্মি। অবশ্যই মনে রাখবেন, ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া বিভিন্ন মহাজাগতিক রশ্মির মধ্যে একটি হলো এই গামা রশ্মি, যার উচ্চ শক্তি ক্ষমতা কি? খুবই উচ্চ। আর এর উৎসটা বললাম, এর বৈশিষ্ট্য কি? কয়েকটা পয়েন্ট বলবো, মনে রাখবেন বা খাতায় নোট করে রাখবেন, বারবার বলছি, কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ফার্স্ট পয়েন্ট প্রত্যেকটার ক্ষেত্রেই সেম হয়ে আসছে কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানের মধ্য দিয়ে আলোর গতিবেগ নিয়ে বিস্তার লাভ করে। আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2 নম্বর পয়েন্ট কি? এই গামা রশ্মির ভেদন ক্ষমতা খুব বেশি। কয়েক সেন্টিমিটার পুরু আয়রন ব্লক বা লেড ব্লকের মধ্য দিয়ে কিন্তু এই গামা রশ্মিটা চলে যেতে পারে। গামা রেস এটা কিন্তু চলে যেতে পারে। এদের মৃদু আয়নায়ন ক্ষমতা আছে। আয়নায়ন ক্ষমতা কি? এই রশ্মির মৃদু। আর ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটাতে পারে। কয়েকটি পদার্থের উপর যদি পড়ে প্রতিপ্রভা সৃষ্টি করে। আর আগে কোন রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করছিল? অতি বেগুনি রশ্মি। ঠিক একই রকমভাবে গামা রশ্মি কিন্তু প্রতিপ্রভা সৃষ্টি করছে। 6 নম্বর যে পয়েন্ট, সেটা কি? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। আমরা এক্স রশ্মির ক্ষেত্রে কি দেখেছি? একই পয়েন্ট, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয় না। আর 7 নম্বর পয়েন্ট কি হবে? কি বলছে? যদি জীবন্ত কোষের উপর এই গামা রশ্মিকে ফেলা হয় তবে অত্যন্ত ক্ষতিকারক হয়ে ওঠে। তো এই হচ্ছে যে বৈশিষ্ট্য, ব্যবহার। রেডিওথেরাপিতে, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাতে জীবাণু ধ্বংস করার কাজে, নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু এই গামা রশ্মিকে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের কয়েকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেগুলো সমন্বয়ে পরপর সাজিয়ে তড়িৎচুম্বকীয় বর্ণালীর সৃষ্টি করা হয়েছিল। তো পুরো ডিটেলসে আমরা দেখলাম। এরপর আমরা কয়েকটি পয়েন্ট দেখে নেব, তারপর চলে যাব এমসিকিউতে। কি বলছে? ফার্স্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণাদানকে এখানে বলা হচ্ছে ম্যাক্সওয়েল। আর সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে উৎপাদন করেন কে? বিজ্ঞানী হার্স। ইম্পর্টেন্ট, পৃথিবীর বায়ুমণ্ডল এক্স রশ্মি শোষণ করে, কিন্তু দৃশ্যমান আলোক তরঙ্গ ও রেডিও তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে চলে যায়। এটাও ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের ওজোন স্তর কর্তৃক অতি বেগুনি রশ্মি শোষিত হয়। এক্স রে আবিষ্কার করেন কে? রন্টজেন। অতি বেগুনি রশ্মি রিটার। অবলোহিত রশ্মি হার্শচেল। গামা রশ্মি রাদারফোর্ড। তো এগুলো অবশ্যই মনে রাখবেন, এমসিকিউ আকারে দিতে পারে এমসিকিউ এর জন্য। তো এরপর আমরা চলে যাব এমসিকিউ পার্টে। তো আজকে এমসিকিউ এর সংখ্যা একটু বেশি আছে, প্রায় 25 থেকে 30-এর কাছাকাছি, 25 মতো হবে। তো ফার্স্ট এমসিকিউ কি বলছে দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, আলো যে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ তা প্রমাণিত হয় যে ঘটনা থেকে, তা হলো সমবর্তন। সঠিক অ্যান্সার অপশন বি। দ্বিতীয় কোশ্চেন কি বলছে? শব্দ তরঙ্গের বায়ুতে সমবর্তন হয় না, কারণ সঠিক অ্যান্সার হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন সি। শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আমরা এতক্ষণ ধরে কি দেখলাম? আলোর গতিবেগের সমান।
3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশান এ। 4 নম্বর কি বলছে, ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাও। আমরা কিন্তু দেখেছি ক্রম হ্রাসমান, ফার্স্টে ছিল রেডিও আর সব শেষে ছিল কি গামা বা মহাজাগতিক রশ্মি, এই দুটো ছিল, পরপর ছিল গামা মহাজাগতিক সবচেয়ে শেষে ছিল, মানে সবার কম। তো এখানে আমরা নিচের থেকে উপরের দিকে উঠবো পরপর। গামার আগে কি ছিল, এক্সরে ছিল, তো এখানে গামা কোন পয়েন্টে আছে, তো অপশান সি আর অপশান ডি বাদ চলে যাচ্ছে। গামা আছে, গামা পরপর, তারপর আছে এক্সরে। এরপর ছিল অতি বেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রশ্মি। অতি বেগুনি মানে ইউভি, কোন পয়েন্টে আছে, অপশান এ ইউভি। তারপরে যে অবলোহিত রশ্মি আছেন, তারপর আছে দৃশ্যমান আলো, তারপর অবলোহিত রশ্মি, তারপর মাইক্রোওয়েভ, তো রেডিও ওয়েভ। এখানে মাইক্রোওয়েভ দেওয়া হয়েছে আর রেডিও ওয়েভ দেওয়া হয়েছে, তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ। পরবর্তী কোশ্চেন চলে যাব। রেডিও তরঙ্গ ও শব্দ তরঙ্গ উভয়ই যে ভৌত ধর্মগত সাদৃশ্য রয়েছে তা হলো, তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি, কেবল 2 আর 3 সঠিক, মানে উভয় প্রতিফলন আর অপবর্তন ঘটায়। পরবর্তী কোশ্চেন কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না যার উপর, তা হলো প্রাবল্য, অপশান বি। শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হবে, আমরা যে সমীকরণটা দেখেছি সি ইকুয়াল টু কী ছিল, 1/√ε0 μ0 ε0, তখন সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি। পরবর্তী কোশ্চেন কি বলছে, ε0 আর μ0 মান কত, মাত্রা কত, তো এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি, L⁻² T⁻², অর্থাৎ L⁻² T⁻², অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, লাল আলো বেগুনি আলো কিসের জন্য আলাদা, তো এখানে সঠিক অ্যান্সার হবে তাদের কম্পাঙ্ক, এর জন্য আলাদা হয়। চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সঠিক অ্যান্সার কি হবে, অপশান ডি, বি এবং সি উভয়ই, গতিশীল তড়িতাধান আর পরিবর্তনীয় তড়িৎ ক্ষেত্র দ্বারা। পরবর্তী কোশ্চেন, গামা রশ্মি উৎপন্ন হয়, সঠিক অ্যান্সার হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে। এটা আমরা বলেছি একমাত্র রশ্মি যেটা গামা নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়, তো সঠিক অ্যান্সার অপশান সি। 23 দাগ, মানে এখানে দাগ নম্বর পরপর নেই, বইয়ের থেকে ছবি তোলা হয়েছে সেই কারণেই। কি বলছে পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, তো সঠিক অ্যান্সার কিন্তু অপশান বি, রেডিও ওয়েভ। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, গামা রশ্মি। পরবর্তী কোশ্চেন, কার কম্পাঙ্ক সবচেয়ে কম, সঠিক অ্যান্সার হচ্ছে, এখানে অপশান দিয়েছে এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি, অবলোহিত, রেডিও ওয়েভ। তো কম্পাঙ্ক সবচেয়ে কম হচ্ছে রেডিও ওয়েভের, কারণ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি রেডিও ওয়েভের, সে কারণে কম্পাঙ্ক সবচেয়ে কম হবে, অপশান ডি সঠিক অ্যান্সার। 26 দাগ কি বলছে, অবলোহিত রশ্মি কোন দুটি তরঙ্গের মধ্যবর্তী অঞ্চলে আছে, তো এটা হবে দৃশ্যমান আর মাইক্রোওয়েভ। কারণ আমরা যখন দেখেছিলাম ক্রম হ্রাসমান, সেক্ষেত্রে কি ছিল, রেডিও ওয়েভ ছিল, তারপর ছিল মাইক্রোওয়েভ, তারপর অবলোহিত, তারপর দৃশ্যমান, তারপর অতি বেগুনি, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি। তো অবলোহিতর আগে মাইক্রোওয়েভ ছিল, তারপর ছিল অবলোহিত, তারপর ছিল দৃশ্যমান, যখন আমরা ক্রম হ্রাসমান অনুযায়ী সাজিয়েছিলাম। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ, 26 দাগ। পরবর্তী কোশ্চেন কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেডিও তরঙ্গ নির্দেশ করে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখেছিলাম 0.1 মিটার, তাহলে কিমিতে নিয়ে গেছে তরঙ্গ দৈর্ঘ্য 1 কিমি। পরবর্তী কোশ্চেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলো সঠিক,
তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কেবলমাত্র 2 সঠিক। মানে আলোর ফোটনের চেয়ে এক্স রশ্মির ফোটনের শক্তি বেশি। পরবর্তী কোশ্চেন, অবলোহিত রশ্মি মাইক্রোওয়েভ অতিবেগুনি রশ্মির গামা রশ্মিকে ক্রমহ্রাসমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজালে কি হবে? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে পরপর বলে দিই। এখানে কি বলেছে? ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান যদি সাজাই রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি। তো এইভাবে সাজালে আমরা কোনটা পাচ্ছি? সঠিক অ্যান্সার অপশন এ। পরবর্তী কোশ্চেনে চলে যাব। শূন্য মাধ্যমে গতিশীল কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের বিস্তারের অনুপাত যার সমান তা হলো সঠিক অ্যান্সার। আমরা কি দেখেছি? যে সূত্রটা আমরা দেখেছি E0/B0 = C। E0 কি ছিল? তড়িৎ ক্ষেত্র, আর B0 কি ছিল? চৌম্বক ক্ষেত্র। তো এখানে আমাদের বলা হয় যে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ B0 আর তড়িৎ ক্ষেত্র E0 এর অনুপাত কি হবে? 1/C হবে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগের অনন্যক। সঠিক অ্যান্সার অপশন বি। পরবর্তী কোশ্চেন, এক্স রশ্মি কোন ধর্মটি দেখা যায় না এক্স রশ্মির ক্ষেত্রে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অনুদৈর্ঘ্য কম্পন কিন্তু দেখা যায় না। তো এই হচ্ছে আমাদের টোটাল এমসিকিউ। এরপর আমরা চলে যাব ম্যাথ প্রবলেমে। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ প্রবলেম বেশি দেবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই তড়িৎচুম্বকীয় বর্ণালী, মানে যে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো দিয়ে বর্ণালী সৃষ্টি হয়েছে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বর্ণালীর ভাগগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওর প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আর যে কোশ্চেনগুলো করলাম পুরোটাই তো দেখতেই পাচ্ছেন ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলি থেকেই দিয়েছে, অর্থাৎ ওই ভাগগুলো থেকেই। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ পোর্শন। এরপর আমরা চলে যাব ম্যাথ পোর্শনে। তো বেশি কোশ্চেন এখান থেকে আসবে না। ম্যাথের উপর মোট দুটো ইকুয়েশন, কি একটা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ ছিল C = 1/√μ0ε0 এটা, আর E0/B0 = C, এই দুটো সমীকরণ দিয়েই কিন্তু আমাদের অঙ্কগুলো দেবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে? শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ দেওয়া আছে মান, এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার মান দেওয়া আছে। তড়িৎ ভেদ্যতার মান নির্ণয় করতে হবে। তো তড়িৎ ক্ষেত্রের বিস্তার E0 = কত দেওয়া আছে? তড়িৎ ভেদ্যতার চৌম্বক ভেদ্যতা, আমি অন্য অঙ্কটা করিয়ে ফেলছিলাম। তো 1 মিনিট। তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, তড়িৎ ভেদ্যতা নির্ণয় করতে হবে শূন্য মাধ্যমে, অর্থাৎ ε0 এর মান নির্ণয় করতে হবে। আর চৌম্বক ভেদ্যতা দেওয়া আছে, অর্থাৎ μ0 এর মানটা দেওয়া আছে, আর সি এর মান বলে দেওয়া আছে কত। তো এখানে আমাদের যে সূত্রটা যাবে, যে সমীকরণ ছিল ফার্স্ট, শূন্যস্থানে আলোক তরঙ্গের গতিবেগ C = 1/√μ0ε0। তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে? C² রুটটা তুলে দিলাম, 1/μ0ε0। ε0 এর মান বার করতে হবে। ε0 তাহলে আমরা কি পাই? 1/μ0 × C²। এবার মান বসালে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। ε0 = 1/μ0, এর মান কত দেওয়া আছে? 4π × 10⁻⁷ ইন্টু C²। 3 × 10⁸কে যদি স্কোয়ার করা হয় 9 × 10⁻16। তো এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাবো? 8.842 × 10⁻12 C² নিউটন ইনভার্স 1 × মিটার ইনভার্স -2 ইনভার্স 2। তো
যেহেতু আমি অঙ্কগুলো আগের থেকে করে রেখেছিলাম সেই কারণে আমি অ্যান্সারটা বলে দিলাম সরাসরি। তো সেকেন্ড অঙ্কটা আমার আগে করা ছিল, মানে সামনেই খাতা আছে, আগে থেকে করে রেখেছিলাম, তো সেই কারণেই আমি ফার্স্ট একটু গুলিয়ে গেছিলো আমার। তো এই হচ্ছে ফার্স্ট অঙ্ক, যার অ্যান্সার 8.842 × 10⁻12 c² ইন্টু n ইনভার্স ইন্টু m²⁻²। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার, অর্থাৎ E0 এর মান দেওয়া আছে কত, 48, মানটা দেওয়া আছে। চৌম্বক ক্ষেত্রের বিস্তারের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ B0 এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, E0/B0 = C। তাহলে এখান থেকে B0 = কত পাচ্ছি, E0/C, মান বসালে আমরা পেয়ে যাব E0 এর মান 48 বাই C এর মান আমরা কত জানি, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই, 16 × 10⁻8 ওয়েভ/মিটার²। এটাই হচ্ছে তরঙ্গটির চৌম্বক ক্ষেত্রের বিস্তার। তো এটাই ছিল আমাদের শেষ অঙ্ক। এই চ্যাপ্টার থেকে অঙ্ক বেশি দেয় না, বইয়ের থেকে, অনুশীলনী থেকে খুঁজে খুঁজে মোট 2টো অঙ্কই ইম্পর্টেন্ট বলে মনে হলো। তো এই ধরনের এই একই সূত্র দিয়ে অনেক অঙ্ক ছিল, বেশি আর নিয়ে আসিনি, কারণ একই সূত্র অ্যাপ্লাই করেই অঙ্কগুলো করা হচ্ছে। তো 2টো অঙ্ক জাস্ট বলে দিলাম, এই সূত্র দিয়েই কিন্তু যদি অঙ্ক দেয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেওয়ার চান্স অনেক বেশি, মানে এই সূত্র দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য, যাতে সঠিক সময়ে আপডেটটা পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।